আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলে বাইতিহি ওয়া ইতরাতিহি ওয়া জামি উম্মতিহি আজমাইন। আজকে দারুন নাজাত সিদ্দিকিয়া কামেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাদ্রাসায় অনার্স কোর্স সমস্যা এবং উত্তরণের উপায় বা সংকট ও সম্ভাবনা বিষয়ে এ সেমিনারের সম্মানিত সভাপতি দারুন নাজাত সিদ্দিকিয়া কামেল মাদ্রাসার অধ্যক্ষদের সৌন্দর্য বা অধ্যক্ষদের জিনাত, অধ্যক্ষদের জন্য পজিটিভ রোল মডেল আমার ভাই আল্লাহ মাওলানা আবু বকর সিদ্দিক এবং মঞ্চে উপস্থিত আমার আরেক ভাই ব্যারিস্টার এবিএম সিদ্দিকুর রহমান, আমাদের সম্মানিত শশিনা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লাহ মাওলানা ডক্টর সৈয়দ শরাফত আলী, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী এবং এই মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ, সুধীজন, আপনাদের সকলকে এই সেমিনার ও আলোচনা সভায় আমি শুভেচ্ছা জানাই। রাত 10:18। ক্ষুধায় যা অবস্থা আমার সন্তানদের, তাতে আমি কষ্ট পাচ্ছি যে এই অবস্থায় এত রাতে তাদের সামনে দীর্ঘ সময় নিয়ে কথা বলা আমার কাছে খুবই কঠিন। এই রাতে এখন খেয়ে ঘুমাবার কথা, আর এখানে ন্যূনতম 3:30টার মধ্যে না উঠলে তো তাহাজ্জুদ পড়া যায় না। তা সেজন্য এই দীর্ঘ সময় বসে থাকবার জন্য আমার স্নেহ, আমার আন্তরিকতা এবং সেই সাথে আমার দুঃখজনিত সহমর্মিতা, যেটি ক্ষুধার কারণে হয়েছে, আমি প্রকাশ করছি। এতক্ষণ মুখ কালো করে বসে থাকলে আমার নিজেরই তো কষ্ট হয়। তো এখন একটু মনে হচ্ছে যে ক্ষুধাটা বোধ হয় বেশি লেগে গেছে, অনেক দুঃখে মানুষ কাতর হয়ে যায়, এরকম মনে হয়েছে। ইনশাআল্লাহ আমরা অল্প সময় শেষ করব। বিষয়টা গুরুত্বপূর্ণ, আর এখানে বিভিন্ন স্তরের শিক্ষার্থী আছে। ভবিষ্যৎ কেমন, তাদের কি হচ্ছে, এ বিষয়ে জানার অধিকার তোমাদের আছে। আর এই অধিকার থাকবার কারণে বর্তমান সময়ের জন্য সচেতন বানাবার আকাঙ্ক্ষায় অধ্যক্ষ মহোদয় এই সেমিনারটির আয়োজন করেছেন। এটি আমি বোধ করি যে এই সেমিনার পাওয়াটা একটা পরম পাওয়া। এই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য যেসব তথ্য, যেসব বিষয় জানা হলো, তা আমাদের সকলকে তৃপ্ত করেছে। আসলে আজকে আমি জানতে এসেছি যে অনার্স কোর্সে কি সংকট এবং সেটি উত্তরণ করবার উপায় কি। এবং বর্তমানের যে প্রবন্ধটি এখানে পাঠ করা হয়েছে, ডক্টর আব্দুল ফতু অনেক লম্বা প্রবন্ধ লিখেছেন, অনেক সময় নিয়ে পড়েছেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপিত হয়েছে। এই জন্য আমি এই প্রবন্ধকারকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই যে এমন একটি প্রবন্ধ লিখেছেন। এইটাই তো তার জন্য একটা বিশেষ সম্মানের। এটাই তো লিখছে না, কেউ তো গবেষণা করছে না, কেউ তো এ নিয়ে তথ্য উপস্থাপন করবার জন্য যে একটু সময়
সেইটাও তো নেই। এই অবস্থায় একজন আব্দুল ফুতু আমাদের জন্য আরও অনেক আব্দুল ফুতুর প্রয়োজনীয়তাকে অনুভব করায়, যে একজন আব্দুল ফুতু থাকলে হবে না, আমাদের আরও 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 আব্দুল ফুতু লাগবে। কি ঠিক? আমি বর্তমানে আমাদের মাদ্রাসাগুলোতে অনার্স 4 বছর মেয়াদ, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার মিলে এখন পাঠদানরত শিক্ষার্থীর সংখ্যা 30,285 জন। আর ফাজেল 3 বছর মেয়াদী শিক্ষার্থী 2,50,223 জন 3 বছর মিলে। কামেল 2 বছর মেয়াদী শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে 55,625 জন। মাস্টার্স 1 বছর মেয়াদী শিক্ষার্থীর সংখ্যা 1,750 জন। এই বর্তমানে পাঠদানরত শিক্ষার্থীর সংখ্যা 3,37,883 জন। ইতিপূর্বে যারা পাশ করে গেছেন তাদের যদি আমি বলি, সেটা 2,52,689 জন। এর মধ্যে অনার্স থেকে শিক্ষার্থী পাশ করেছে মাত্র 3,925 জন। তো এক বছরে 3,925 জন পাশ করেছে। আলহামদুলিল্লাহ, বর্তমানে আমাদের অনার্সে শিক্ষার্থী আছে 30,285 জন। আলহামদুলিল্লাহ বলি। মাদ্রাসার সংখ্যা উনি দিয়েছেন, আমরা কয়েকটা মাদ্রাসা বাড়িয়ে ফেলছি। আমার উপর ভীষণ অভিযোগ, মাদ্রাসাগুলো বেড়ে গেল। 8 বছরে মাদ্রাসা বেড়েছে মাত্র কয়েকটা, আর 1 বছরে 156টা। এটা একটা কেমন কথা হলো? এটা একটা বড় অভিযোগ যে এটা কেমন হলো। মাদ্রাসা বিবেচনা করেই আমি দিয়েছি। এখানে কি লাভটা সেটা বুঝতে চায় না। তারা বোঝে যে এক একটা মাদ্রাসায় অনুমোদন দিলে কি লাভ তাদের ব্যক্তিগত হয়, ওইটার হিসেবে তারা খুব ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এই লাইভ প্রচারে অনেক কথা বলা যায় না, আমার ভাইকে আমি অনেক কথা বলি, তো সেজন্য তারা হিসেব করে যে ওই যে ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এইটা যদি 156 দিয়ে গুণ করা হয় তাহলে কি অবস্থা দাঁড়ায়। কিন্তু বোঝে না যে সব জিনিস এক না, সব জিনিস এক না। আমাদের সামনে আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি, মৌলানা আবু বকরের সামনে, আমাদের মতন আরও এরকম আছেন বহু, তাদের সামনে খাঞ্চাবর্তী স্বর্ণ রেখে দিলেও ওখান থেকে কেউ ধরবে না। আমি সর্বোচ্চ 80,000 টাকা একবার পড়ে পেয়েছিলাম, তখন 1975-76 সন, অনেক টাকা। আমার বাপকে বলে অবশেষে সেই টাকা কাকে দেওয়া যায় ফেরত দেওয়া। তারপরে আমি আশঙ্কায় থাকি যে 80,000 তো ফেরত দিলাম, 1 কোটি ফেরত দেব কি না, শয়তান কতটা কার্যকর হবে। পরীক্ষার জন্য তটস্থ থাকা, আল্লাহ পাক সবসময় সেটা বলি যে এমন কিছু যেন না করান যার দ্বারা পরকালে তার সামনে জবাবদিহি করতে হবে, মালিকের সামনে আমাকে জবাবদিহি করতে হবে। এই ভাবনাটা আমাদের রক্তে আছে, আমাদের পরিবেশে আছে, আমাদের চিন্তায় আছে, আমাদের কর্মে আছে। শিক্ষা খুব বাস্তব পেয়েছি। শর্ষিনা মাদ্রাসায় খনকারের দোকান ছিল, মেহেরবানের দোকান ছিল। পরদিন কারি জয়নাল আবিদিন হুজুরের লেখা নিয়ে যেতে হবে ক্লাসে, অথচ লেখবার সময় দেখি আমার কাগজ নাই।
বললাম বাবাকে যে এত কাগজ, কটা কাগজ ধার নেই, না হলে কালকে হুজুরে তো পিটাইব। বলে যে না, এটা নেওয়া যাবে না, তুমি পিঠা খাও, পিঠা খাইলে সচেতন হইবা। সকালবেলা ফজরের একটু পরে এক শ্বাসে দৌড় দিয়ে স্বরূপকাঠি কাগজ কিনে শ্বাস করতে করতে লিখে আঁকা বাঁকা কোনো রকম হুজুরের কাছে হাজির করা। আর হুজুর তৎকালীন তন্দুল শুকনা রুটি সকালবেলা ভিজিয়ে নারিকেল কোড়াইয়ে খাইতে পছন্দ করতেন। আমার মা জননীর দেওয়া আধাটা নারিকেল তার জন্য নিয়ে যাওয়ার কারণে পিঠটা অক্ষত থেকেছে। এ ধরনের একটি নয়, অনেক কথা আছে, সে স্বপ্ন আমরা দেখেছি। আমরা যখন পরীক্ষা দিতাম তখন আমাদের হুজুররা আসে নাকি, কেউ আসে নাকি, আমরা তো কিছু করতাম না, শুধু সুযোগ পেলে জিজ্ঞাসা করতাম 3 নম্বর আর 5 নম্বর লেখা শেষ, মানে এটা হলো গেপ্তা, যে তোমার দুটো শেষ, আমার তো দুটা শেষ হয় নাই, আমার তো দুইটা শেষ করা দরকার। কিন্তু এই প্রশ্নের জবাব দিয়ে দাও, বলে দাও, এ কথা আমরা চিন্তাও করি নাই। আমাদের শেখানো হয়েছে মদ খাওয়া হারাম, শূকরের গোশত হারাম, নকল করাও হারাম। নকল করাও কি হারাম, আমাদেরকে শেখানো হয়েছে সেটা। তো যাই হোক, অনার্স কোর্সের কথা বলছে, বিশ্ববিদ্যালয়টি সমস্যার আবর্তে, আল্লাহ রহমত করবেন। আমি কি করেছি তা লোকে বলুক, আমি বলতে চাই না, আমি বলতে এগুলি পছন্দও করি না। কিছুদিন আগে কত বড় একটা ঝুঁকির মধ্যে ছিলাম, কত ফোন, কত দেশ বিদেশ থেকে কত রকম কত, কিন্তু আমি আমার জায়গা থেকে আমার যে দায়িত্বটি আল্লাহকে সাক্ষী রেখে ঠিকভাবেই করেছি। অনেক অনেক অনেক, সেটা আমি বলতে চাই না, যেটা লাইফ রিস্ক হওয়ার অবস্থা আমার। তা আমরা এভাবে, ওই যে ব্যারিস্টার সিদ্দিক বলেছেন, আমি বোধ করি দারুন নাজাতের প্রত্যেকটা শিক্ষার্থী সেই মানসিক উৎকর্ষতা নিয়েই বড় হয়। আছে আমাদের এখানে আছে, অথবা নিশ্চয়ই আছে। আমরা খুব কষ্ট পাই যখন দেখি পরীক্ষা চলাকালে মাদ্রাসার বাথরুম পেশাবখানায় কোরআনের আয়াত ও হাদিস সম্বলিত কাগজ বা বই পড়ে থাকে। তখন লজ্জায় আড়ষ্ট হওয়া শুধু নয়, যারা ইসলাম পছন্দ করেন না অথবা যারা এত বড় আলেম না, তারা খুব বাজে মন্তব্য করে। যখন দেখি একজন শিক্ষার্থীকে অসম্মান করে না, শুধু সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আগুনে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে একজন শিক্ষকের দ্বারা, মাদ্রাসার অধ্যক্ষ দ্বারা, তখন আমরা লজ্জিত হই, অপমানিত হই, আড়ষ্ট হই। একজন অনেকের বদনাম করে। আমাদের যেমন দারুন নাজাত মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়, যার প্রতিটি রক্তবিন্দু আমি চিনি, উনিও আমাকে চেনেন, যদি তার সম্পর্কে নেগেটিভ প্রচারণা হয় তাহলে কি হবে পরিণতিটা ব্যক্তি তো কিছু নয়। আমরা কেউ 100 বছরের বেশি বাঁচব তো চিন্তা করি না, সুন্নত বয়স 63 বছর, আল্লাহ জানেন কে কদিন বাঁচব। কিন্তু এই দোষ না থাকার দরুন তিনি হয়তো দুনিয়ায় একটু কষ্ট পাবেন, পরকালে তো আর কষ্ট পাবেন না, কারণ এটি তো সত্য নয়। কিন্তু ক্ষতিটা হবে কার? ক্ষতিটা দারুন নাজাতের হবে। এই জন্য হবে যে হায় রে, এরকম কাজ করে। আসলে আমাদের মধ্যে প্রবণতা আছে যে আমরা প্রতিষ্ঠানের ক্ষতি করবার জন্য প্রতিষ্ঠানের কর্মরতদের ব্যাপারে অত্যন্ত নেতিবাচক ধারণা প্রচার করি, আর বুঝি না একটি মাদ্রাসার অর্থের উৎস কি, জাকাত, ফেতরা, মানুষের দান, শিক্ষার্থীদের অল্প কিছু বেতন ইত্যাদি, সেই অর্থ কিভাবে, কেন, অত্র যত্র সেটা ব্যয় হবে, কেন সেটা কেন হবে?
সরিয়ে দিও না, আসুক আসুক, আমার কিচ্ছু সমস্যা হয় না। আমি আমার ক্লাসে বাচ্চা নিয়ে আসে মেয়েরা, আমি বলি তোমাদের শ্বশুর শাশুড়িরাও নিয়ে আসবা। অনলাইন ক্লাসে যখন করি, গত রাতের আগের রাতেও করেছি, তখন বলি পুরো পরিবার অনলাইনে থাকবে, অনলাইনে থাকবে। শিক্ষার্থী ঝরে যায়, আমার ক্লাসে তো আমি জায়গা দিতে পারি না। আমার ক্লাসের পরেও বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসে, ছাত্রী বিয়ে হলে আর মাদ্রাসায় নাকি ফাজেলে ভর্তি হয় না। আমি বলি ভর্তি হয় না, বিয়ের দাওয়াতে হুজুর গেছিলেন ওর? কয় আমার তো দাওয়াতই দেয় নাই। তাহলে এটাই তো সমস্যা, আমি হলে তো অপেক্ষা করতাম না, গিয়ে ওখানে দোয়া কইরা রোস্ট খাইয়ে তারপরে আসতাম, আর ওদেরকেও দাওয়াত দিয়ে আসতাম। আসলে কমিউনিকেশনটা আমাদের অনেক গ্যাপ হয়ে গেছে, আমাদের খুবই গ্যাপ হয়ে গেছে। লাইব্রেরির কথা বলছেন, আমি নামাজগড় মাদ্রাসা আরও দু একটা মাদ্রাসায় গিয়েছি। ঢাকা আলিয়ার কথাই বলি, ঢাকা আলিয়ার লাইব্রেরিটি এত রিচ, ইভেন এ কথাও শুনেছি ঢাকা আলিয়া লাইব্রেরির কোথাও বুখারী শরীফের হাতে লেখা নুসখাটা আছে, যেটা শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাইহি নিয়ে এসেছিলেন বোখারা থেকে। কিন্তু সেখানে ঢুকেছেন কেউ? যাননি। সেখানে ঢুকলে দুইটা জামা নিয়ে যেতে হবে, কারণ ওই বই নাড়াচাড়া করবার পর জামা বদলিয়ে রিকশায় উঠতে হবে। আমি 1997 থেকে 2000 পর্যন্ত পিএইচডি করবার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে প্রতিদিন দুটো জামা নিয়ে যেতাম, একটা পরে কাজ করে পরে বেরোবার সময় একটু আরেকটা গায়ে দিয়ে বেরোতাম। ইসলামী বইয়ের এত রিচ সংযোজন সেখানে পড়ে না, ঢাকা আলিয়ার লাইব্রেরিতে ঢোকাই যায় না। প্রাচীন কিছু স্কুল আছে ঢাকার শহরে, কবি নজরুল, মুসলিম, বাংলা বাজার গার্লস, আরও কয়েকটি। আমি সে সমস্ত লাইব্রেরিতে কাজ করেছি। তখন সেই ব্রিটিশ আমল থেকে অনেক প্রাচীন ইসলামী কিতাব সেখানে আছে। এখানে একটি রিচ লাইব্রেরি আছে। এখন আমার গবেষক ডক্টর ফুতু বললেন সব জায়গায় লাইব্রেরি দরকার, আবার উনিই প্রস্তাব করলেন যে অনলাইন লাইব্রেরি দরকার। এখন অনলাইন লাইব্রেরির জ্বালাই তো আমি অস্থির। ওই দিন সংসদে প্রফেসর ডক্টর প্রাণগোপাল দত্ত বললেন যে আমার কাছে কানের চোখের রুগী এত বেড়েছে যে আমার এবং বিভিন্ন নাক কান গলার ডাক্তারদের কাছে জানা যে ভবিষ্যৎ প্রজন্ম পুরোটাই বোধহয় নাক কান গলা রুগী হয়ে যাবে। এখন একসময় আমরা যখন পড়েছি, সেই যে কি বিশাল সাইজ বুখারী শরীফের 2 খণ্ড, মুসলিম 2 খণ্ড, তিরমিজি 1 খণ্ড, নেসাই 1 খণ্ড, আমরা তো 7-8 খান 2 কাঁধে করে নিয়ে গেছি, কারণ কাঁধে আমাদের বহন করার অভ্যাস ছিল। সুন্দরী কাঠের গোড়ার কালো কালো বড় বড় ডুম, এগুলা নদীর পাড় থেকে প্রায় আধা কিলো হেঁটে মাদ্রাসার রুটি বানাবার জন্য সেগুলো কাঁধে বহন করে আমার আর হুজুরের আনতে হইতো, হুজুরদের। এরকম সময় তো গেছে গো, ভাত নিয়ে শুধু ডাল দেওয়ার পর সাদা সাদা কয়েকটা পোকা ভেসে উঠছে, সেই পোকাগুলো পাশে রেখে দুনালা খেয়ে উঠে এসে পড়তে বসতে হয়েছে। মাওলানা মোহাম্মদ আলী রংপুর কারামাতিয়া কামেল মাদ্রাসার হেড মুহাদ্দিস, পরে উপাধ্যক্ষ, রিটায়ার্ড হয়েছেন। আরও কয়েকজনের নাম আমি বলতে পারি যাদের পাশে বসে খেয়েছি, তারা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমে পরিণত হয়েছেন। এখন আমরা যা হচ্ছি তা কতটা সেই অভাব পূরণ করছে আমি জানি না। অনার্সের সমস্যা অনেক। মাদ্রাসাগুলোর শিক্ষক তাদের এমপিও ভুক্তি নেই, বেতন দেয় মাদ্রাসা। আমাদের কাছে যখন আবদার করে কেউ আমি অনার্স খুলব, তখন আমরা নিশ্চিত হই তার কাছ থেকে যে আপনি প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেবেন, তাদের বেতন দেবেন কি না। উনি বলেন বেতন দেব, উনি বলেন আমি আলাদা সেমিনার করব, উনি বলেন আমি আলাদা বই কিনব, উনি বলেন আমি তাদের
পড়াবার সর্বব্যবস্থা করব, শুধু নয় লিখিতভাবে আমাদের কাছে কমিটমেন্ট করার পরে অনার্স দেই। অনার্স পাওয়ার পরে এই অভিযোগ, এটা খুবই দুঃখজনক। এই অভিযোগে আমি যদি মাদ্রাসার অধিভুক্তি অনার্স প্রোগ্রামকে আমি যদি প্রত্যাহার করি, তাহলে আর এক ধরনের এক ইমপ্রেশন সৃষ্টি হয়। কিন্তু উনি তো কথা দিয়ে নিলেন। আমি শুনতেছিলাম আবদুল্লাহ জুবাইর যখন বলতেছিল যে অনার্স দরকার, অনার্স মানে সম্মান, এই সম্মান দরকার। তা না হলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে এখন একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ার থেকে আমরা চেষ্টা করছি, ইতিমধ্যে মালয়েশিয়ার প্রতিনিধি দল এসছে, মিশরের সাথে লোক দিয়েছি এবং অন্য বিশ্ববিদ্যালয়ের সাথেও আমরা এমইউ করবার জন্য যে শিক্ষার্থী বিনিময়, আমার এখানে দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজে অনার্স ফার্স্ট ইয়ার করবে, সেকেন্ড ইয়ার করবে, থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার আল আজহারে করবে। এই যে ক্রেডিট বিনিময়, যেটি বেশি সাহেব বুঝেন, মালয়েশিয়ার দুটি বিশ্ববিদ্যালয়ের অফার এসছে, তারা আমাদের সাথে এমইউ করতে চায়। তুরস্কে একজনকে দিয়েছি দায়িত্ব, তিনিও করছেন। আমাদের অনেক কাজ লোকবল না থাকা সত্ত্বেও হয়তো ভবিষ্যতে কার্যকর হবে এমন অনেক কিছু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা করে ফেলেছি, করতে হবে। কনভোকেশন প্রেসিডেন্ট থেকে তো ডেটও নিয়ে নিয়েছি। কনভোকেশনের কথা বলেন, আপনারা যা চিন্তা করেন আমি তো তার চাইতে 3 মাস আগানো আছি। এত কনভোকেশন তো ডেট কনফার্ম করেছেন, আবার ফিরতি চিঠি দিয়েছেন। আমাকে বলছে যে 2,52,305 জন শিক্ষার্থী নিয়ে কনভোকেশন করা যাবে না। তা আমি বললাম যে এর মধ্য থেকে আমার 5 থেকে 10,000 রেজিস্ট্রেশন নেব, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে, অতএব সংখ্যা কম। এবার বোধহয় চিঠি পূর্ণাঙ্গ পাব। কনভোকেশনে স্বর্ণপদক দেওয়া বিশ্ববিদ্যালয় একটা সম্মান, আমরা তো সে আইনও করছি। সব আইন এখনই কার্যকর করতে পারছি না। জার্নালের কথা বললেন, আজকে থেকে আরও 3 মাস আগে জার্নালের সম্পাদক ঠিক করে, সম্পাদকের দ্বারা লেখা চেয়ে বিজ্ঞপ্তি, সে বিজ্ঞপ্তি আবার আমি সংশোধন করে দিয়েছি। লেখা আসলে সেটা প্রকাশ পাবে। আরবি শিক্ষা আমাদের ইনস্টিটিউট দিবেন সৌদি সরকার, কিন্তু সে অপেক্ষা আমি করিনি। বিশ্ববিদ্যালয় থেকে অনলাইনে আরবি শিক্ষার জন্য অ্যারাবিক ভোকাবুলারি ল্যাঙ্গুয়েজ কোর্স করবার জন্য কোর্স শিক্ষক সহ শিক্ষক ঠিক করে দিয়েছি। এখন আমি কটা করতে পারি? আমার তো একটা দিন মাত্র 24 ঘন্টায়। আমার যদি প্রতিটি দিন হতো 5,000 ঘন্টায়, তাহলে আমি আরও বেশি কাজ করতে পারতাম, আরও বেশ কিছু কাজ করতে পারতাম। তো সেই জন্য শুধু তাই নয়, বরং যদি কেউ বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক তো আছেই, যদি কেউ বিশ্ববিদ্যালয়ে কোনো নিজের নামে কোনো খুলতে চান, ফান্ড খুলতে চান, যার দ্বারা বৃত্তি দেওয়া হবে, তার নাম অনুযায়ী বা তার ইচ্ছা অনুযায়ী সে ব্যবস্থাও আমরা করে ফেলেছি। এখন অনার্সের যে সমস্যাগুলোর মধ্যে এখানে নিয়ে এসছেন, আমি ভালো, আব্দুল ফুতুকে আমি ধন্যবাদ দেই, কিন্তু কে কোনটা করবে সমস্যা উনি নিয়ে আসছেন 10-15-20টা, কে কোনটা সম্পাদন করবে? সিলেবাস আমি করেছি, উনি বলছেন যে ফার্স্ট ইয়ারে বাংলা টাংলা না রাইখা ওখানে শুধু আরবি রাখলে হয়। জানতে হবে একটি সিলেবাসের 25% থাকতে হবে জেনারেল সাবজেক্ট বা অন্য বিষয়ের সাথে মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্টগুলো থাকতে হবে। সেই কারণে আমাদের এগুলো রাখতে হয়। তা না হলে অন্য বিশ্ববিদ্যালয়ে আমাদের সিলেবাসকে কোনো মূল্যায়ন করবে না, তাদের সাথে কোনো রিলেশন এখানে নেবে না, যার কারণে এটি আমাদের সিলেবাসকে আরও মানসম্মত করেছে। এই সিলেবাস আমার কাজ, মাদ্রাসার অ্যাফিলিয়েশন দেওয়া আমার কাজ। শিক্ষক তিনি নেবেন, পড়াবেন, ক্লাসরুম করবেন, লাইব্রেরি করবেন, এ আমার শর্ত। এখন আমি কোনটা আর পালন করব? একজন আমাকে বলছেন যে মাদ্রাসায় পড়া হয় না, আপনি গিয়া দেখবেন। আমি গিয়া 2-3টাতে গেলাম, পাইলাম না এক জায়গায় কামেলের কোনো ছাত্র, যা পাইলাম 2-4 জন পাইলাম। আরেক জায়গায় গেলাম, সে মোটামুটি আরেক জায়গায় অভিযোগ দিয়েছে যে ভাইস চ্যান্সেলর না বলে গেল, আমরা তো
হয়ে গেছি। ভাইস চ্যান্সেলর তো না বললেই ক্লাস দেখতে যাবে। আমি তো আইসা ক্লাসরুমে ঢুকবো, যে বোখারি পড়ান সেই হুজুর মাহফিল থেকে রাত্র 2টায় এসে ঘুমাইছেন, সকালে মোতালা করেন নাই, বোখারি শরীফ পড়াচ্ছেন কিভাবে, ওটা আমি বুঝতে পারবো। আর মাদ্রাসার শিক্ষকদের জন্য বা পাইকারি মাহফিলের বাজার ধরতে চাওয়াটা প্রিন্সিপালদেরকে কঠোর হতে হবে, যে তাকে বৃহস্পতিবার রাত শুক্রবার ছাড়া ছুটি দিবেন না। ছুটি দেওয়া ঠিক নয়। মাদ্রাসার শিক্ষার্থীদের আপনি মাদ্রাসার বোর্ডিংয়ে রাখবেন, তাদেরকেও বোর্ডিংয়ে রাখবেন, তাদের উপর খবরদারির প্রয়োজন আছে, যেহেতু তারা অনরেসপন্সিবল না, নিজেরা নিজেদের দায়িত্ব পালনে সচেতন না। আমার ওস্তাদ মরহুম খাত্তানি হুজুর, যারে এখানকার প্রতিটি শিক্ষার্থী চেনে, মোতালা ছাড়া কোনোদিন ক্লাসে যেতেন না। আমরা কোন জায়গায় আছি? কিতাব ধরানো। এক মাদ্রাসায় গেলাম, আচমকা ক্লাসরুমে ঢুকলাম, কি পড়াও? মিশকাত শরীফ। ভালো তো, মিশকাত শরীফ কে লিখেছে? বলে আল বারাকা গাইড। তা বলে ভালো হুজুর, আপনি ওদেরকে বলেন নাই যে মিশকাত শরীফ কে লিখেছে? তা আমি বললাম, বাবারে মিশকাত শরীফের 2টা নাম, মিশকাতের 2টো নাম। প্রথম নাম ছিল মাসাবিউস সুন্নাহ, এরপরে নাম হচ্ছে মিশকাতুল মাসাবি। তাই আমি বললাম, 2টো নাম একটু বলতে পারো বাবারা? বলে হ্যাঁ পারি। একটা হচ্ছে হাদিস শরীফও বলা হয়, এটাকে আল বারাকা গাইডও বলা হয়। এখন আমি কাকে দোষ বলবো রে ডক্টর ফতু? এই সমস্যাগুলো কে সমাধান করব আমরা, সেটি একটু দেখবার বিষয়, যে এ কোন পার্টটা কার, কে কোনটা করবে। তো যাই হোক, ভালো একটা জিনিস তুলে আনা সম্ভব হয়েছে, এটি খুবই প্রয়োজন, খুবই জানাও দরকার। আমি দেখেছি, এই যে আজকের একটু আগে সংখ্যাটা আমি নিলাম জানবার জন্য, আমি জানতাম, ভুলে গিয়েছিলাম। সেটি হলো, বর্তমান 24 সনে দাখিল পরীক্ষা দিয়েছে 2,90,940 জন, আর আলেম পরীক্ষা চলছে 88,076 জন। তা এখন কত নাই? 2,02,860 জনের মতন নাই। তো এই 2,02,860 দাখিল পাশ করে কোথায় চলে গেল? সমস্যাটা নিয়ে আমি একজনের সাথে আলাপ করলাম, যে এই মাদ্রাসার এদেরকে ফিরাই আনা দরকার। আপনার ধারণা কোথায় গেছে? আমাকে কিছু গেছে স্কুলে, কিছু আর লেখাপড়া করে না। স্কুলে গেছে যারা, তাদের ফিরাই আনার দরকার নাই। তা বলে, আরে আল্লাহ, আমি মাদ্রাসার ব্যাপারে সহযোগিতা বুদ্ধি নিতে আসলাম, উনি বললেন এই কথা। তাহলে কিভাবে? এখন আমার যে 2,02,860 জনের মতন শিক্ষার্থী নাই, এর দায় কার? সেশন জট তো পড়ে গেছে। আমরা করোনার সময় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে কিচ্ছু করা হয় নাই। আমি আসলাম, একাডেমিক কাউন্সিল সিন্ডিকেটের অনুমোদন নিলাম, সেশন জট দূর করতে হবে, দূর করার জন্য চেষ্টা করলাম। এখন কোনো সেশন জট নাই। উনি যেটা বলছেন সেটা হচ্ছে সময় জট আছে মানে এগুলো একটু সমস্যা, যে 2টো প্রথম বর্ষকে একসাথে পরীক্ষা নেওয়া দরকার, সেটা নেওয়া যাবে না, হয়তো পরপর নিতে হবে। কিন্তু এই 2টো এরপর সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে কীভাবে করা হবে তার একটা রোড ম্যাপ লাগবে। এটা একটা বিশেষ ব্যবস্থাপনা। মানুষ যখন দেখবে যে 2022 সনের পরীক্ষার্থী তার 1 মাস পরই 2023 সনের পরীক্ষার্থী, প্রশ্ন জাগবে, তাহলে একাডেমিক ইয়ার ছিল কি 1 মাস? যেমন আমার কাছে ইউজিসি থেকে জানতে চেয়েছে যে আপনি যে ক্লাস প্রোগ্রাম নিলেন, আপনি কি ক্লাসে 11 মাস বা 10 মাস পড়াবার কথা, সেটা পড়ানো হয়েছে কি না, লিখিত জবাব চেয়েছে আমার কাছে। কারণ মাদ্রাসার 2জন অধ্যক্ষ তারা বিরূপ মন্তব্য করেছেন, যেটি একটি পপুলার পত্রিকায় উঠেছে, যে না পড়িয়ে মাদ্রাসায় এই পরীক্ষা নেওয়া। আমরা 21 এবং 22 সনের পরীক্ষা নিয়েছি। একটি কয়রা মাদ্রাসার প্রিন্সিপাল, যিনি আমাদের ইউনিভার্সিটির প্রতিনিধিকে মারধর করে প্রিন্সিপালের বোর্ড বন্ধ করা হয়েছে, জাল কাগজপত্র সৃষ্টি করে মাদ্রাসা অধিদপ্তর থেকে তার বেতন নিয়েছেন। এই ভদ্রলোক অভিযোগ করেছেন মাদ্রাসায় লেখাপড়া নাই, ক্লাস না করে পরীক্ষা নেয়।
এর সাথে ঢাকা আলিয়ার প্রিন্সিপাল মহোদয়ও অসতর্কতার মন্তব্য দিয়েছেন, যার কারণে আমার কাছে সেই ব্যাখ্যা চেয়ে শোকজ চিঠি এসছে যে আপনি সেশন জট দূর করেন, ক্লাস করেন কত মান। তা আমি প্রমাণ রেখেছি যে আমি বলেছি যে ফাজেল পরীক্ষা 21-এর ফাজেল পরীক্ষা শেষ হয়েছে, আমরা বলেছি রেজাল্ট দেওয়ার আগেই কামেলের ক্লাস শুরু করতে। বলে যে তার পাশ করবে না করবে। তা আমি বলছি পাশ করবে কি না করবে সেটা পরের কথা। আমি বলছি মাদ্রাসাগুলোকে ওনারা রাজি হয়েছেন, প্রিন্সিপাল মহোদয়রা আমার সাথে জুম মিটিংয়ে সবাই ছিলেন, যে আপনারা ফাজেল পরীক্ষার সাথে সাথে ক্লাস শুরু করে দেবেন। কামেলের ফাজেলের রেজাল্ট, কামেল ভর্তি এগুলো আমরা পরে করব। আমি এইভাবে দেখা গেছে 9 থেকে 10 মাস ক্লাস করে আমি পরীক্ষা নিয়েছি, এটি সত্য। কিন্তু বেশি লোক তো লাগে না, একজন দুজনের মন্তব্য আমি এখন খুবই ইউজিসির শোকজের মধ্যে আছি যে কিভাবে এটা করলাম। এখন আবার এই পরীক্ষার ব্যবস্থা করব, কিভাবে করব, কার জন্য করব, কেন করব জানেন না। রাত্র 2টা পর্যন্ত আমাকে জাগনা থেকে এখানে পরীক্ষা শাখায় স্ক্যানিং চলছে, সেটা আমার লাইফে দেখতে হয়। রাত 2টা পর্যন্ত কাজ করছে, তাদের অতিরিক্ত কোনো মুনাফা, কোনো সুযোগ আমি দিতে পারি না। বলছি শুধুমাত্র যেটা আল্লাহকে পাওয়ার জন্য করো। আমার কথায় তাদের মধ্যে আছে তো সব জায়গায় খারাপ, কিছু তো আছেই খারাপ, কিন্তু তাদের মধ্যে উৎসাহ জেগেছে। তারা এই 2টি রেজাল্ট করে দিয়েছে, 45 দিনে একটা করে দিয়েছে, 2 মাস 10 দিনে, যেটা হতো আগে 6 মাস 7 মাসে। আলহামদুলিল্লাহ তো নাই। এখন আমি তো সেকেন্ড ইয়ারের পরীক্ষা নিতে পারবো না, কারণ তার কোনো ক্লাস হয়নি। থার্ড ইয়ারের পারবো না, ফোর্থ ইয়ারের পারবো না, কিন্তু ফার্স্ট ইয়ার 2টো আছে। এই 24-এর আলেম রেজাল্ট হলে আরেকটা যুক্ত হবে। এটার জন্য ইতিপূর্বে আমরা আলোচনা করেছি প্রিন্সিপাল মহোদয় সহ অনেকের সাথে, যে একটা মেকানিজম বের করে আমরা তাদের কিভাবে এগিয়ে নিতে পারি। শুধু এটা নয়, এদেরকে আপনারা পিছিয়ে পড়ে গেছেন, সরি, এদের মেকানিজম কিভাবে বার করতে হবে এবং এরা কিভাবে অনার্স ফোর্থ ইয়ার এবং কিভাবে শেষ করবেন তারও রোডম্যাপ আমাদের ঠিক করতে হবে। তো যাই হোক, কাজ করাও একটা দোষের, যোগ্যতা থাকাও একটা শত্রুতা হওয়ার কারণ, এবং কাজ করতে পারাটাও কখনো কখনো খারাপ হয়। তো সেই জন্য বললাম যে সবচেয়ে এখন অনার্স আমাদের বাঁচানো দরকার। অনার্স বিভিন্ন কলেজে আছে, সেখানেও এমপিওভুক্ত নয়, কিন্তু তাদের শিক্ষক নিয়োগ হয় যেভাবে অন্য শিক্ষক নিয়োগ হয়, ঠিক সেই একইভাবে বোর্ডের মাধ্যমে অধিদপ্তরের প্রতিনিধি থাকে, আমাদের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকে, এইভাবে আমাদেরটা সেভাবে হয় না। একজন শিক্ষককে নিয়োগ করলেন এই মাদ্রাসায়, কিন্তু কিছুদিন পর সে তার এনটিআরসি হয়ে গেল, সে চলে গেল আরেক মাদ্রাসায়, কারণ জব সিকিউরিটি বলতে একটা বিষয় আছে। এখানে তো তিনি কনসোলিডেট একটা বেতন পান। তো এগুলো সমস্যা দূর করা সহজ নয়। তবে এজন্য শিক্ষকদের, মাদ্রাসার শিক্ষকদের আলাদাভাবে দিন দরবার বিভিন্ন জায়গায়, কারণ শুধু আমার কাছে কাজ না, এনটিআরসির কাছে আছে, অধিদপ্তরে আছে, সরকারের কাছে আছে এবং বিভিন্ন জায়গায় আছে, তাদের কাছেও তাদের বিভিন্নভাবে কথাগুলো দিতে হবে, কারণ সব মিলেই তো আমাদের কাজ। আমি মনে করি সব মাদ্রাসাগুলোই অনার্সে রূপান্তরিত হওয়া দরকার, তা না হলে মুশকিল। ভর্তির কথা বলছেন, আপনার কাছে তথ্য নেই। এবছর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি আগে দিয়েছে, কিন্তু আমরাও সঙ্গে সঙ্গে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছি, আগের বছরও তাই দিয়েছি। আগে একটা ধারণা ছিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে যে ভর্তির বিজ্ঞপ্তি দিতে হবে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর, কিন্তু আমি সেটার জন্য অপেক্ষা করি নাই। আমি ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছি, কিন্তু টাইম বাড়াচ্ছি। ক্লাস শুরু করতে কোনো নির্দিষ্ট সময় আমরা বলি নাই, ভর্তি করার আগেই ক্লাস শুরু করে দিবে, ভর্তি করা হবে, ক্লাস শুরু করে দেবে। হুজুর বলছেন আমার শিক্ষার্থী অনেক। আমি গত পরশু চট্টগ্রাম জামিয়া সুন্নিয়ায় গেলাম, আসলে দেখে খুব খারাপ লাগলো। প্রায় 50-60 জন শিক্ষার্থী কান্না করতেছে যে তাদের ওইখানে সাবজেক্টের সিট বরাদ্দ নেই আরবি বিশ্ববিদ্যালয় থেকে, বিধায় তারা সেখানে ভর্তি হতে পারবে না, তারা সেখানে অনার্সে পড়তে চায়। তা আমি বললাম আপনি আবেদন দেন, 10 জন 15 জন করে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমি বাড়াবো, কিন্তু আমার এখন মনে চাচ্ছে ওদেরকে এখন আমি ভর্তি করে দেই, কিন্তু আমার তো সেটা সম্ভব নয়। তো এটি খুব ভালো, অনেক জিনিস চলে আসছে এখানে। আরেকটা বিষয় বলি, এটি
আমার শিক্ষার্থীদের জন্য না, আমাদের একটু মাইন্ডসেট পরিবর্তন দরকার। আমাদের 5 ধরনের মাদ্রাসা আছে: ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল, কামিল। বাংলাদেশের সাধারণ শিক্ষায় যা দেখি যে ইবতেদায়ী বা প্রাইমারি পড়ে নিজের গ্রামে, হাই স্কুলে পড়ে আরেকটু দূরে, কলেজে পড়ে উপজেলায়, এরপরে বিশ্ববিদ্যালয়ে পড়ে রাজধানীতে বা অন্য জায়গায়। আমাদের মাদ্রাসাগুলো যেটায় কামেল আছে সেখানে ফাজেল আছে, অনার্স আছে, আলেম আছে, দাখিল আছে, ইবতেদায়ী আছে, নুরানি আছে, কান্নাকাটিও আছে। আবার যেটা দাখিল আছে সেটা ইবতেদায়ী আছে, আলেম আছে, দাখিলও আছে, ইবতেদায়ী আছে, যেটা ফাজেল আছে, দাখিল আছে, আলেম, ইবতেদায়ী আছে, কামেল আছে, এগুলো আছে। এতে মাইন্ডসেটের সমস্যা হয়। আপনারা যে রিসার্চের কথা বলেন, সেই রিসার্চের জন্য একটা মাইন্ডসেট দরকার। ও তো বড় হয় না, ও তো দাখিল আউয়ালে আমরা বলতাম, এখন তো দাখিল আউয়াল আর বলে না। ও ইবতেদায়ীতে এসে ভর্তি হয় যখন, কামেল পাশ করে যায়, ওর মাইন্ডসেটের কোনো পরিবর্তন হয় না। ওই একই হুজুর, একই মাদ্রাসা, একই বোর্ডিং, একই ছাত্র, একই বিল্ডিং, একই সবই এক। ও সেই ছোট্টই থাকে, এই যে একটা মাইন্ডসেট। অন্য স্তরগুলোতে দেখবেন অনার্স ডিগ্রি কলেজগুলো ভিন্ন, বিশ্ববিদ্যালয় ভিন্ন, এতে নিজের একটা মাইন্ডসেট তৈরি হয়। আপনারা থাকুক মাদ্রাসায় এক জায়গায়, এটা যদি না করা যায়, আপনাদের সহ কাজটা আমি করতে চাই। দাখিল মাদ্রাসা, দারুন নাজাত দাখিল মাদ্রাসা ভিন্ন, তাহলে আপনি আলাদা পিয়নও পাবেন, আপনি সহায়ক লোকও পাবেন। আলেম মাদ্রাসা, এটা যদি ইন্টারমিডিয়েট ইন্টিগ্রেট করেন তা সেটা হতে পারে, শুধু আলেম মাদ্রাসা ভিন্ন। ফাজেল, ডিগ্রি, অনার্স, মাস্টার্স মাদ্রাসা ভিন্ন, হুজুরও ভিন্ন, ছাত্রও ভিন্ন, বিল্ডিংও ভিন্ন। কিন্তু এটা এক জায়গায় রেখেও এরকম মাইন্ডসেটের পরিবর্তন সম্ভব। সমস্যা হলো যে উপরের দিকে রোজগার তো আর নাই, আসলেও নিচের দিকেই। এইটা যদি না হয়, তাদের পরিবেশের পরিবর্তন না হয়, গবেষণাগারে ঢুকানো মাইন্ডসেটের ব্রডনেস যেটা দরকার সেটা করা একটু কঠিন হবে। এই হুজুর আমরা একসাথে পড়ছি একার কাছাকাছি সময়, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিলেন, তাই না? মাঝে মাঝে বিদেশে যান, সেই কোথায় ইমাম বুখারীর মাজারের ওখানে গিয়া বুখারীর আবার সেখানে দর্শ নিয়ে আসছেন, সেই সামারা, উজবেকিস্তান, তাজিকিস্তান ঘুরে আসছেন, বিভিন্ন জায়গায় ঘুরে আসছেন। তো এগুলো কি হয়? এগুলো একটি মাইন্ডসেট তৈরি হয়। আমাদের মাদ্রাসাগুলো স্বতন্ত্র ফাজিল কামিল মাদ্রাসা সৃষ্টি না হলে শিক্ষকদের সাথে তুলনা হয় বিশ্ববিদ্যালয়ের। আরে মাদ্রাসা বোর্ড পারে, আপনি পারেন না? তো এই তুলনা তো আমাদের জন্য একটু পেইনফুল হয়। মাদ্রাসা বোর্ড পারে, আপনি পারেন না। মাদ্রাসা বোর্ড পাবলিক পরীক্ষা নেয়, যেটা জন্য মাদ্রাসা বোর্ড, স্কুল বোর্ড এগুলোর পাবলিক পরীক্ষা, এগুলো সরকার এর দ্বারা রেসপন্সিবল। ডিসি, এসপি সহ সমস্ত প্রশাসন যন্ত্র রেসপন্সিবল। সেজন্য তাদের জন্য আলাদা সময় সেট করা থাকে বিজি প্রেসে। এটা পাবলিক পরীক্ষা, আলেম পর্যন্ত পাবলিক পরীক্ষা। কিন্তু ফাজিল, কামেল, অনার্স, এম এগুলো পাবলিক পরীক্ষা না। এগুলো বিশ্ববিদ্যালয়গুলো স্বতন্ত্রভাবে সময় নির্ধারণ করেন, স্বতন্ত্রভাবে পরীক্ষা নেয়। তো সেজন্য এগুলো আমাদের মধ্যে আছে, এগুলো তো আর মুহূর্তে এড়িয়ে যাওয়া যাবে না। আস্তে 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 এগুলোর মধ্যে একটু সংস্কার আনা সম্ভব হবে যদি আমাদের প্রায় 300-350 মতন কামেল মাদ্রাসার 350 আবু বকর হয় এবং 1420 জন ফাজেল মাদ্রাসা যদি 1420 জন আবু বকর পাওয়া যায়, তাহলে হয়তো আমরা দ্রুত উন্নয়নগুলো করতে পারবো। আসি ভয়েস অফ নাজাত। এটা একটা স্পেশাল বিষয়, যা নাই কোনো মাদ্রাসায়। একটা ইংরেজিতে একটা পত্রিকা বের হচ্ছে, 3টা পত্রিকা এখান থেকে বের হচ্ছে, লেখালেখির, বক্তৃতা, বিবৃতি, নানান কৌশল এখানে হচ্ছে। এটি ইতিহাস লিখবে, মানুষ এটি জানবে, এটি ব্যাপক জানানো দরকার মাদ্রাসাগুলোর সচেতনতার জন্য। কেউ কেউ বলেও, আমি সফরে গেলে আমাকে বারাখাইনের প্রিন্সিপাল সাহেব বললেন যে আমি একটু দারুন নাজাত দেখতে গেছিলাম, আরও যাব। আমি বলি ভালো, মাশাআল্লাহ, খুব মুখলেস মানুষ। উনি তো আর শুনছেন না, খুব মুখলেস মানুষ আমার কাছে মনে হয়েছে। ছাত্রদেরকে খালি কিতাব মুখস্থ করায়,
এখন বুখারী মুখস্থ চলছে, মুসলিম শরীফ মুখস্থ চলছে, মিশকাত মুখস্থ চলছে, হেদায়েতুন নূহ মুখস্থ চলছে, নুরুল আনোয়ার মুখস্থ চলছে। একটা গ্রুপ সারা দিন পড়াচ্ছে পড়াচ্ছে পড়াচ্ছে। তা আমার মনে হয় ওই যে হাবিব ওমর মোস্তফা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান, সেই ইয়েমেনের, তার দৃশ্য মনে হয়। সারা দিন পড়ায়, জীবন ওভাবেই করে নিয়েছেন। যাই হোক, পরিকল্পনা আছে, আমরা করব ইনশাল্লাহ। এবং এই প্রবন্ধটি এইটা আমাদের দৃষ্টিকে খুলে দেবে। অবশ্যই আমরা অনার্সের শিক্ষকদের একটি সংগঠন হয়েছে, ওরা আমার সাথে যোগাযোগ করেছে বিভিন্ন মাদ্রাসার সম্পর্কে। ওদের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক এই প্রিন্সিপাল মহোদয়রা কথা দিয়েছেন বেতন ঠিক মতন দেন না। তো তাই নয়, বরং তাদের 4 জন রাখার কথা 2 জন রাখছেন, ওই 2 জনকে দিয়ে বেশি ক্লাস করান। তা আমার কাছে কিন্তু যে কমিটমেন্ট তাদের কাগজে, সেটা কিন্তু এরকম না। তাই এগুলো আমি কিভাবে দূর করব? এগুলো তো দূর করতে হবে ওনাকেই। যাই হোক, আমার বাবারা, আমাকে মাফ করো, তোমাদের ক্ষুধা লাগছে, আমি এখন শেষ করব। কথা বললে তোমরা শুনবা। আরবি ভাষার দুর্বলতা, ইংরেজি ভাষার দুর্বলতা, হীনমন্যতায় ভোগে, কোনো অসুবিধা নাই। হীনমন্যতা আমাদের আছে, অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। সেটার দ্বারা আমরা হিতোদ্যম হব না, হতোদ্যম হব না। কারণ স্বয়ং আমার নবীকে বলা হয়েছে মজনুন, পাগল বলা হয়েছে, নাউজুবিল্লাহ। তো এগুলি আমাদের সঙ্গী হয়, এগুলি বলে, এখন তো একটু কম বলে। আমাদের তো দেখলেই বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তো এতে হীনমন্যতার কি আছে? এ তো খারাপ বলে না। মোল্লার দৌড় সিনেমা হল পর্যন্ত বলছে, তা মসজিদ পর্যন্ত খারাপ কাছে খারাপ কিছু বলে? কাঠ মোল্লা, সমস্যা কি? কাঠ তো কোনো কম দামের জিনিস না, তাই না? সমস্যা কি? যদি আরেকটা কিছু বলতো, কাদার মোল্লা বা অন্য কিছু বলতো, এটা একটা সমস্যা ছিল। কাঠ তো ভালো জিনিস, এটা খারাপ কিছু কয় নাই। তো এগুলি আমাদের ওইগুলো নেওয়ার কোনো দরকার নাই। বরং আমাদের সবচেয়ে উত্তম জ্ঞান আমরা শিখছি। এই যে ব্যারিস্টার সাহেব বলছে যে উত্তম আচরণ 2-4 জন করছে, সেগুলো আমাদের খুব খারাপ লাগছে, কিন্তু আমরা এই নৈতিকতার মধ্য দিয়ে বড় হয়েছি। আমি বিশ্বাস করি যে এই অনার্সের শিক্ষক এবং মাদ্রাসার অধ্যক্ষদের নিয়ে একটি সেমিনার করলে হয়তোবা কিছু আমাদের এ বিষয়গুলো জানাজানি হবে। কিন্তু ওনাদের নিজস্ব মাইন্ডসেট যদি তৈরি না হয়, তাহলে আমি তো বলি না তুমি অনার্স নাও কেন, তোমার এবিলিটি নাই, তুমি নিচ্ছ কেন, শিক্ষার্থীদের বঞ্চিত করছো, শিক্ষকদের বেতন দিচ্ছ না, তো আল্লাহর কাছে তোমার জবাবদিহি করতে হবে। তুমি নিও না, অনার্স প্রত্যাহার করো। যে কটা পারে, যে কটার সে যোগ্যতা আছে, তারা পড়াক, তাহলে চলবে। এই যে এখানে তো ভর্তি করেও পারা যাচ্ছে না, হ্যাঁ, যাদের এরকম আছে সুযোগ, তারা পড়াক। আমাদের এখন ছাত্র কমাই দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 জন, তার মানে হলো টোটাল 4 বছর অনার্স, 1 বছর অনার্স, 500 সালে পড়ে। আগে পড়তো 800-900। শিক্ষক সংখ্যা 22 জন শুধু এর জন্য। আর অনার্স 4 বছর এবং মাস্টার্স 1 বছরের শিক্ষক সংখ্যা মাত্র 2 জন, 3 জন, 4 জন। কিভাবে সম্ভব? তো এই কঠিন নিয়েই আমাদের চলা। আর আমি বিশ্বাস করি যে তোমরাও দেখেছো, পানি যাওয়ার পথ যখন একটু ন্যারো হয়, তখন কিন্তু পানির গতিটা বাড়ে, ক্ষিপ্রতা বাড়ে। আমাদের যত ন্যারো হবে, ইনশাল্লাহ দ্বীনি ইলমের কাজ আমাদের ক্ষিপ্রতা আরও বাড়বে। জানি না আল্লাহ কদিন আমাদের এই খেদমত করার সুযোগ দিবেন। তো আমি চাই যে প্রতিটি সভায় বলা হোক, প্রফেসর রশিদ আপনি এই দোষ করেছেন, আপনি এই খারাপটা করেছেন, আমার নামে যেন আর এইরকম কিছু বলা না হয়। অনেক ভালো কিছুই আমি করি নাই। আমার যা স্বপ্ন, আমার যা ইচ্ছা, আমরা যা করতে পারি, তার 1 ভাগের 1 ভাগও করতে পারিনি। অতএব ভবিষ্যতে বলা হবে আপনি এই দোষ করেছেন, সংশোধন হন, আপনি এটা করেছেন, সংশোধন হন। তাহলেই আমার জন্য ভালো লাগবে। আল্লাহ আমাদেরকে ভালো রাখুন এবং মাদ্রাসা শিক্ষা এগিয়ে যাবে, কেউ রোধ করতে পারবে না ইনশাআল্লাহ। কেউ রোধ করতে পারবে না, কেউ রোধ করতে পারবে না ইনশাআল্লাহ। এই মুহররমের মাস, মুহররম মাস ত্যাগের মাস, মুহররম মাস কারবালার বিয়োগান্ত ঘটনার মাস। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। শুধুমাত্র সেদিন যদি
ইমাম হোসেন প্রতিবাদ না করতেন, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সত্যের বিপক্ষে এবং এই জুলুম নির্যাতন বেদিনের বিপক্ষে কোনো প্রতিবাদকারী দাঁড়াতো না। অতএব এ মাস এ সময় আমাদের সেই বার্তা দেয়, আমরা দম্ভ না, আমাদের কোনো লোভ স্পর্শ করে না, আমাদের কেউ দমাতে পারে না আল্লাহ ছাড়া। কারণ আমরা স্বচ্ছ দিনের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাই সহায় হোক। দারুন নাজাত মাদ্রাসা এভাবেই বাংলাদেশকে না, বিশ্বকে ইসলামী দিনের খেদমত করবার জন্য পথ দেখানোর ভূমিকায় কিয়ামত পর্যন্ত জাগরুক থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।